ইউরোপের বিভিন্ন দেশ কিভাবে আমাদের ভারতবর্ষে ব্যবসার উদ্দেশ্যে আসে এবং সাম্রাজ্য বিস্তার করে, এই গল্পগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। ইউরোপের প্রথম যে দেশ আমাদের ভারতবর্ষে ব্যবসা করার উদ্দেশ্যে আসে তারা হচ্ছে পর্তুগিজ। পর্তুগিজরা ১৫০ বছর মতো আমাদের ভারতবর্ষে ব্যবসা করে। পর্তুগিজদের পরে আসে ডাচরা। ডাচরা হচ্ছে হল্যান্ডের অধিবাসীদেরকে ডাচ বলা হয়, এদেরকে আর এক নাম ওলন্দাজ বলা হয়। আর সর্বশেষে আসে ইংরেজরা। তো সর্বপ্রথম পর্তুগিজরা কিভাবে আসে, এই বিষয় দিয়ে আমাদের আজকের গল্প শুরু করি। তো আমাদেরকে ফিরে যেতে হবে ১৪৮৮ সালে। আমরা ফিরে যাব ১৪৮৮ সালে। ভারতের কালিকট বন্দর, এটা বিখ্যাত একটা বন্দর, খুবই নামকরা। এই বন্দরটা ছিল মূলত ব্যবসার একটা কেন্দ্র, ভারতের কালিকট যে বন্দরটা। এখন এই কালিকট বন্দরটা ভৌগোলিকভাবে যদি চিন্তা করি, এটা হচ্ছে ভারতের দক্ষিণ প্রান্তে, সাউথ ইন্ডিয়ায়, মালাবার যে এলাকা বা আপনারা কেরালা বলে চিনতে পারেন। তো এই এলাকাটা তখন ছিল ব্যবসার একটা বড় কেন্দ্র। এইখানে বিভিন্ন দেশ থেকে অনেক জাহাজ এসে ভিড়ত এবং মাল বোঝাই করে ইউরোপের বিভিন্ন দেশে এটা ছড়িয়ে পড়তো। তো মূল ব্যবসা যেটা ছিল এইখানে, এই যে ঐতিহ্য, প্রায় ২০০০ বছর ধরে যে ব্যবসা এখানে চলে আসছিল, সেইটা হচ্ছে যে মশলার ব্যবসা। কারণ এই যে আপনার মালাবার বা কালিকট, কালিকটের এলাকা, এটা গোলমরিচের জন্য খুবই বিখ্যাত। এখানে গোলমরিচ, এলাচ, লবঙ্গ, এই ধরনের বিভিন্ন মশলা উৎপাদন হতো। তো আমাদের ভারতবর্ষ তখন ছিল প্রডিউসার, আর এটা কনজিউমার ছিল হচ্ছে ইউরোপের দেশগুলো। তারা প্রচুর পরিমাণে মশলা ইউজ করতো এবং এই মশলাগুলো অন্য কোথাও হতো না। আমাদের এইখানে ভারতবর্ষে হতো, আর এর পাশাপাশি হতো মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে। এখন মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে যে মশলাগুলো হতো, ওইগুলোও জাহাজে করে কালিকটে চলে আসতো। কালিকট থেকে এটা ডিস্ট্রিবিউট হতো। আর এই ব্যবসাটা পরিচালনা করতো মূলত হচ্ছে আরবরা, আরব বণিকরা। ভৌগোলিকভাবে যদি চিন্তা করা হয়, তো তখন ইউরোপের যারা ছিল এরা সরাসরি ভারতবর্ষে আসতে পারতো না, মাঝখানে থাকতো মিশর। তো মিশরের বাধার কারণে এরা সরাসরি এসে ভারতবর্ষ থেকে এই মশলাগুলো সংগ্রহ করতে পারতো না। আরব ব্যবসায়ীরা এটা ট্রেডার হিসাবে তারা কাজ করত। আমাদের এইখানের এই মশলাগুলো আরব ব্যবসায়ীরা ইউরোপে ডিস্ট্রিবিউট করতো বা ইউরোপে চলে যেত এবং ওরা এই মশলাগুলো আমাদের থেকে কিনে নিত। তো এই দিক থেকে তখন মুসলিমরা, আরব মুসলিমরা ব্যবসায় অনেক এগিয়ে যায়, অগ্রগতি তখন হয় আর কি। যাই হোক, এখন ইউরোপের যারা তখন পর্তুগিজরা পানিপথে বা জাহাজে তারা খুব পারদর্শী হয়ে ওঠে। তো ওরা তখন চিন্তা করে যে আমরা যদি সরাসরি এই মশলাটা নিজেরা নিতে পারি, তাহলে আমরা হয়তো অনেক কম দামে নিতে পারবো এবং ব্যবসাটা আমরা আরো ভালোভাবে করতে পারবো। এই উদ্দেশ্যে ১৪৮৮ সালে প্রথম পর্তুগিজ একজন আরবদের সাথে মিশে জাহাজে করে কালিকট বন্দরে এসে নামে। সে দেখতে আসলে আরবদের মতো না, কিন্তু সে আরবদের সাথে মিশে যায় এবং সেই ভাষায় কথা বলে। তো এই জন্য মানুষরা প্রথমে আসলে তাকে ওইভাবে সন্দেহ করে না, কিন্তু সে আসলে বেসিক্যালি আসছিল এই কালিকটে আসছিল যে বোঝার জন্য, যে দেখার জন্য কিভাবে আসা যায় এবং এইখানে কিভাবে ব্যবসা করা যায়। তো এই ১৪৮৮ সালে এই প্রথম ইউরোপীয় কেউ একজন ভারতবর্ষে আসে ব্যবসা কিভাবে ব্যবসা করা যায় সেটা বোঝার জন্য। পরে প্রায় ৯ বছর পরে ১৪৯৭ সালে সর্বপ্রথম আমরা যাকে চিনি ভাস্কো দা গামা, ভাস্কো দা গামা এটা এইখানকার ব্যবসা বোঝার জন্য প্রথম ভাস্কো দা গামা আসে। আসলে আমাদেরকে যেটা বলা হয় যে ভারতবর্ষ প্রথম আবিষ্কার করে বা আসে ভাস্কো দা গামা, আমরা বইয়ে যেটা পড়ি, আসলে এর অনেক আগেই আরো আরো পর্তুগিজ একজন এসে এই ভারতবর্ষে ঘুরে যায় আর কি। তো সে ঘুরে যাওয়ার প্রায় ৯ বছর পরে ভাস্কো দা গামা এখানে আসে। এখন ভাস্কো দা গামা এসে এখানে মোটামুটি অবস্থা বা পরিবেশ বুঝে সে আবার রিটার্ন করে, পর্তুগালে রিটার্ন করে। পর্তুগালে রিটার্ন করার পরে সে পর্তুগালের রাজার কাছে সবকিছু খুলে বলে। এর পরের বছর ১৪৯৮ সালে এরা বড় জাহাজ নিয়ে তখন আবার ফিরে আসে হচ্ছে কালিকটে। কালিকটে যখন আসে, এখন কালিকটে ওরা যে জাহাজ নিয়ে আসছে, এই জাহাজ হচ্ছে কামান সমৃদ্ধ জাহাজ। তো ভারতবর্ষের মানুষ এর আগে কখনো কামান দেখে নাই। এরা কামান দেখে খুব একটা আতঙ্কিত হয়ে পড়ে যে এটা কি ধরনের একটা অস্ত্র বা কি ধরনের জিনিস। তো আসলে পর্তুগালরা ব্যবসা করার উদ্দেশ্যে আসলেও তাদের ইন্টেনশন ছিল অন্যরকম।
একটা দখল করার বা একটা যুদ্ধ করার মতো ইন্টেনশন নিয়ে তারা আসে। কারণ কি, তারা এসে প্রথমে একটা অনৈতিক আবদার করে কালিকটের রাজার কাছে যে তারা শুল্ক ছাড়া ব্যবসা করবে। তো এইভাবে প্রথম পর্তুগিজরা এখানে আসা শুরু করে। তো এরপরে এই ধরনের অনৈতিক আবদারের কারণে তারা মেনে নেয় না, ধীরে ধীরে দ্বন্দ্ব তৈরি হয়, একটা সংঘাতে পরিণত হয়। তো ভাস্কো দা গামার সাথে যে সহচর ছিল এখানে কালিকটের যারা ব্যবসায়ী ছিল, এক প্রকারের দ্বন্দ্বের এক সময় তারা তাকে হত্যা করে ফেলে। তো এরপরে পর্তুগিজদের সাথে তখন একটা যুদ্ধে জড়ায় যায়। তারা তখন কামান দিয়ে এখানে অ্যাটাক করে, কালিকট বন্দরে অ্যাটাক করে, কিন্তু কালিকটের এখানে যারা ছিল সবাই একতাবদ্ধভাবে সেগুলোকে প্রতিহত করে। এরা সেভারাল টাইমস দেখা যাচ্ছে যে পর্তুগিজ ওরা অ্যাটাক করে এবং সেগুলাকে আটকানো হয়, ওরা পারে না আর কি। তখন ওরা আবার ফিরে যায়। ফিরে গিয়ে ওরা সর্বশেষ যে পরিকল্পনা করে যে এইভাবে সরাসরি এসে আসলে ভারতবর্ষে ওরা স্থাপনা করতে পারবে না বা দখল করতে পারবে না। ওরা তখন একটা চক্রান্ত বা একটা কৌশল অবলম্বন করে। ওরা তখন অগ্রসর হয়ে এসে কালিকট থেকে দূরে সব এটা প্রথম হচ্ছে গুজরাটের রাজার কাছে ওরা আশ্রয় প্রার্থনা করে এবং একটা সহযোগিতা চায় যে আমরা এখানে অগ্রসর হব। এখন ইতিমধ্যে গুজরাটের যে তৎকালীন যে রাজা সে আবার তখন পর্তুগিজদেরকে সাপোর্ট করে। তো গুজরাটের রাজা যখন পর্তুগিজদেরকে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সহায়তা করে, এইদিকে কালিকটের রাজা তখন মিশরের রাজার শরণাপন্ন হয় যে আমি তো একা আসলে পর্তুগিজদেরকে আটকাতে পারছি না। এখন মিশর রেসপন্স করে, মিশর সহযোগিতা করে, কারণ মিশর তখন বড় ব্যবসা করতেছে ভারতবর্ষের সাথে, কারণ মিশরই কিন্তু ট্রেডার হিসাবে কাজ করে। কারণ মিশরের মাধ্যমেই সমস্ত ইউরোপে মশলা তখন ডিস্ট্রিবিউট হয়। কিন্তু মিশর যখন হেল্প করতে এসে দেখে যে গুজরাটের ওইখানে ওরা যে ঘাঁটি স্থাপন করে এবং গুজরাটের রাজা তাদেরকে সহযোগিতা করতেছে না, মিশরকে হেল্প করতেছে না। তখন মিশরের প্রতিনিধি বা মিশরের সেনাপতি তখন কি করে, বিরক্ত হয়ে সে তখন আবার ফিরে চলে যায়। এখন এই যে ফিরে চলে গেল, এটা যে কত বড় ভুল সিদ্ধান্ত, এইখান থেকেই মূলত শুরু হয়ে গেল পর্তুগিজদের ভারতবর্ষে আগমন বা দখলের একটা সুযোগ। এরপরে ধীরে ধীরে পর্তুগিজরা গোয়া দখল করে নেয়। তো কালিকট শেষ পর্যন্ত স্বাধীন থাকে, কালিকট দখল করতে পারে না, কিন্তু কালিকটের সাথে একটা সন্ধি হয় যে তারা এখানে ব্যবসা করবে। এখন এইখানে ব্যবসা করতে এসে পর্তুগিজরা তখন দেখে যে আসলে এইখানে ব্যবসার বন্দর হলেও খুব বড় আকারে যে উৎপাদন সেটা হচ্ছে ইন্দোনেশিয়ায়। তো ইন্দোনেশিয়ার ব্যবসা বা মার্কেটটা যদি ক্যাপচার করতে না পারে তাহলে পর্তুগিজরা বেসিক্যালি মশলার টোটাল যে কন্ট্রোল এটা নিতে পারবে না। তখন পর্তুগিজরা কি করে, পর্তুগিজরা তখন মালয়েশিয়ার মালাক্কা প্রণালী ওইটা দখল করে। মালাক্কাতে গিয়ে ব্যবসার অনুমতি চায়। মালাক্কার তৎকালীন যে রাজা সে অনুমতি দেয় এবং এক সময়ে ওরা মালাক্কা দখল করে নিয়ে মালাক্কার রাজাকেই বিতাড়িত করে। তো মালাক্কা দখল করে নেওয়ার পরে মোটামুটি তখন পুরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওদের কন্ট্রোলে চলে আসলো। তো ওইখান থেকেও ওরা তখন এই ভারতবর্ষের পুরা মশলা সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে থাকে, যেটাকে বলে একচেটিয়া ব্যবসা। তাহলে প্রায় মোটামুটি 1500 থেকে 1650 সাল পর্যন্ত এই 150 বছর একচেটিয়াভাবে পর্তুগিজরা আমাদের ভারতবর্ষে মশলার ব্যবসা করে। এখন যখন একচেটিয়া ব্যবসা করতে থাকে, ধীরে ধীরে পর্তুগিজরা তখন আরো ডেসপারেট হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়। ওরা তখন প্রচুর বেশি দামে, চড়া দামে মশলাগুলা ইউরোপের মার্কেটে সেল করতে থাকে। তো এর মধ্যে অনেক সময় চলে যায়। ধীরে ধীরে ডাচরা, যারা হল্যান্ডের, এরা আরো ডেভেলপ করে এবং এরা চিন্তা করে যে আমরা আসলে এত বেশি দামে কেন মশলা কিনবো। ওরা তখন গোপনে গোপনে চেষ্টা করে যে কিভাবে ওরা ভারতবর্ষে আসতে পারে। তো ওরা চেষ্টা করে যে সরাসরি যদি আমরা ভারত থেকে মশলা নিতে পারি তাহলে তো আমাদের আর পর্তুগিজদের কাছ থেকে মশলা নেওয়ার প্রয়োজন নেই। তো ওরা তখন গোপনে আবার কালিকটে আসে, ভারতবর্ষে আসে। তো এইভাবে ধীরে ধীরে যখন পর্তুগিজরা দুর্বল হতে থাকে সময়ের ব্যবধানে এবং ডাচরা খুবই আরো বেশি এগ্রেসিভ হয়ে তারা আসে, ওরা এসেই মোটামুটি মালাক্কা দখল করে নেয়। ডাচ যারা মালাক্কা দখল করে নেওয়ার পরে মোটামুটি তখন ওরা কন্ট্রোলে নিয়ে নেয়। এইবার চলে গেল পর্তুগিজের পর থেকে আসলো হলো ডাচরা। ডাচরা এখন মশলার মোটামুটি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে থাকে।
এদিকে কালিকট বন্দর, মানে কালিকট বন্দর দখল হয় না, স্বাধীন থাকে, কিন্তু ওরা কন্ট্রোলটা নেয় হচ্ছে মালাক্কাতে। মালাক্কাতে যখন কন্ট্রোল নিয়ে নেয় তখন মশলার পুরা কন্ট্রোলটাই মোটামুটি ওদের হাতেই চলে আসে। এখন পর্তুগিজদের টাইম যখন শেষ হয়, ডাচরা শুরু করে। তো এর আগে পর্তুগিজরা কি করতো, ওরা শুধু মশলা এখান থেকে কিনে ইউরোপে বাজারে সেল করতো, কিন্তু ডাচরা প্রথম সাম্রাজ্যবাদের বিস্তার করে। ডাচরা যেটা করে সেটা হচ্ছে যে ওরা জমি দখল করে নেয় এবং দাদনে, তখন আমাদের মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা আমাদের ভারতবর্ষের যারা মশলা চাষ করে এদেরকে এক প্রকারের কর্মী হিসাবে ব্যবহার করতে থাকে। বিভিন্ন নিয়ম কানুন ওদের ওপরে চাপিয়ে দেয় যে ওরা নিজেরা কোনো মশলা উৎপাদন করতে পারবে না। ডাচরা যতটুকু জমি সিলেক্ট করে দিবে ততটুকুর মধ্যে মশলা উৎপাদন করতে হবে। ওরা শুধু নামে মাত্র একটা পারিশ্রমিক পেতে থাকে। তো এটা হচ্ছে প্রথম সাম্রাজ্যবাদের বিস্তার যেটা করে আমাদের ভারত উপমহাদেশে, এটা হচ্ছে ডাচরা। ওরা জাভা, ইন্দোনেশিয়ার জাভা পুরা এলাকাটা দখল করে নিয়ে ওইখানে লবঙ্গ চাষ করে। তো ওরা তখন মানে নিজেরাই মশলা উৎপাদন করা শুরু করে এবং এইখানে যারা নাগরিক আছে এদেরকে কর্মী হিসাবে ব্যবহার করা শুরু করে। ডাচরা মোটামুটি ব্যবসা করেছে আমাদের ভারতবর্ষে একচেটিয়া ভাবে প্রায় 100 বছর ব্যবসা করছে। এখন এদিকে সময় যেতে থাকে ধীরে ধীরে, এর মধ্যে ডাচরা আবার একচেটিয়া ব্যবসা করে এবং ওই সময় আবার কফির একটা আবির্ভাব ঘটে। তো তখন ডাচরা পুরা ইন্দোনেশিয়াতে কফি চাষ করে। মানে মশলা থেকে শুরু করে কফি পুরা ব্যবসা ওরা এক হাতে করে নেয়। এভাবে ডাচরা আবার অত্যাচার, নিপীড়ন এবং বিভিন্নভাবে ব্যবসা তো ওদের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, মানে নির্যাতন, জুলুম এইভাবে চলতে থাকে। এখন এইখানে কোনো একটা কারণে বা অজানা কারণে যেভাবেই হোক ভারতবর্ষকে সহযোগিতা করার জন্য ভারতবর্ষের সবাই একত্রিত হয় না এবং অন্য দেশ থেকেও কোনো প্রকারের সহযোগিতা আসে না। বলতে গেলে এক প্রকার অসহায় অবস্থার মধ্যেই থাকে এবং পর্তুগিজদের পরে ডাচরা তাদের মতো করে ব্যবসা করতে থাকে এখানে। তো এইখানে ধীরে ধীরে সময় আগাতে থাকে। এরপরে ইংরেজরা, ব্রিটিশ যারা, এরা আবার এই ডাচরাও অত্যাধিক দামে মশলা বিক্রি করতে থাকে ইউরোপের বাজারে। ইংরেজরা তখন বা ব্রিটিশরা তখন আবার চেষ্টা করে যে আমরা কিভাবে এই মশলা সরাসরি নিতে পারি। তো সর্বশেষ আসে ইংরেজরা। তবে ইংরেজরা এসে প্রথমে ওরা অল্প কিছুদিন ব্যবসা করে মশলার, ওরা ওইভাবে মালাক্কাতে কন্ট্রোল নিতে পারে না, ওরা ভারতবর্ষে আসে। ভারতবর্ষে আসার পরে ইংরেজরা তখন কিছুদিন চেষ্টা করেছিল, এরপরে মালাক্কা থেকে ইংরেজরাই বিতাড়িত হয়, তারপরে এসে সরাসরি ওরা ভারতবর্ষে স্থাপনা করে। ভারতবর্ষে ওদেরকে ভারতের সুরাটে মুঘল সম্রাট জাহাঙ্গীর ওদের বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেয় এবং এইখান থেকে ইংরেজদের ব্যবসাটা ভারতবর্ষে শুরু হয়। তো এই যে দীর্ঘ একটা পথ পরিক্রমা, একে একে ইউরোপের বিভিন্ন দেশগুলা আমাদের ভারতবর্ষে আসছে ব্যবসার উদ্দেশ্যে। এটা শুধুমাত্র মশলার ব্যবসা। এই মশলা নিয়ে প্রচুর যুদ্ধ হয়, রক্তপাত হয়, রক্তক্ষয়ী সংঘাত হয়। তো এই যুদ্ধটা আসলে মশলার যুদ্ধ। ইউরোপীয় যে সাম্রাজ্যবাদ আমাদের ভারতবর্ষে বিস্তার হয়, এটা শুধুমাত্র মশলার টানে তিনটা বড় বড় শক্তি ইউরোপ থেকে আমাদের এখানে ছুটে আসে। পর্তুগিজরা আসে, তারপরে আসে ডাচরা, সর্বশেষ আসে ইংরেজরা। তো এই যুদ্ধ আসলে মশলার যুদ্ধ, মশলার টানে তারা এখানে আসে এবং তারপরে সর্বশেষ তো ইংরেজরা এখানে বাণিজ্য কুঠি স্থাপন করে। মশলা থেকে সরে গিয়ে ওরা তো পুরা শাসন বা শোষণ, পুরা কন্ট্রোল নিয়ে নেয়, তখন ওরা ওদের মতো করে পরিচালনা করা শুরু করে। তো 450 বছরের রক্তক্ষয়ী ইতিহাস, এবং এই ইতিহাসটা ইউরোপের যে আমাদের ভারতবর্ষের ইতিহাস, এটা মূলত মশলাকে কেন্দ্র করে। তো এই ইতিহাসটা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এটা নিয়ে খুব চমৎকার একটা বই আছে, আমি মূলত ওই বইটা থেকেই এই ছোট একটা বই ওটা পড়ে আপনাদেরকে উপস্থাপন করতেছি। বইটা আপনারা দেখতে পারেন, এই যে বইটার নাম হচ্ছে মশলার যুদ্ধ। এই যে মশলার যুদ্ধ, বইটা খুবই ছোট একটা বই, লিখেছেন সত্যন সেন। তো আপনারা বইটা পড়লে হয়তো আপনাদের সবকিছু আরো ভালো লাগবে। তো এই হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্যের ইতিহাস, মশলাকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের 450 বছরের যে রক্তক্ষয়ী ইতিহাস। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।